আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম। আচ্ছা, আমরা চ্যাপ্টার 6 লাস্ট ক্লাসে চ্যাপ্টার 6 এর ডেফিনেশনটা ব্যাকট্র্যাকিং, একটা টেকনিক ফর সার্চিং এ সেট অফ সলিউশনস অর ফর সার্চিং এন অপটিমাল সলিউশন, একটা টেকনিক ব্যাকট্র্যাকিং, সেটা সম্পর্কে আলোচনা আরম্ভ করেছিলাম। আমরা আজকে আবারও সেখান থেকেই আবার আরম্ভ করছি। চ্যাপ্টার 6 আরম্ভ করবো আমরা আজকে ব্যাকট্র্যাকিং। আমরা সোফার যতগুলো চ্যাপ্টার দেখেছি সবগুলো চ্যাপ্টারই আসলে কিছু না কিছু কোনো প্রবলেম সলভ করার জন্য বিভিন্ন টেকনিক আছে, সেই বিভিন্ন টেকনিকগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আলোচনা করেছি ডিভাইড এন্ড কনকোয়ার টেকনিক নিয়ে, আমরা করেছি গ্রিডি মেথড, ডাইনামিক প্রোগ্রামিং, বেসিক কিছু সার্চিং ট্রাভার্সিং মেথড আলোচনা করেছি। আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে চ্যাপ্টার 6 ব্যাকট্র্যাকিং। ওকে, তাহলে ব্যাকট্র্যাকিংও হচ্ছে একটি অ্যালগরিদম ডিজাইন টেকনিক যার মাধ্যমে কোনো একটা প্রবলেম আমরা সলভ করতে পারবো। তাহলে ব্যাকট্র্যাকিং হচ্ছে একটা অ্যালগরিদম টেকনিক যার মাধ্যমে আমরা একটা প্রবলেম সলভ করতে পারবো। সেই ক্ষেত্রে ব্যাকট্র্যাকিং এর সাথে তাহলে গ্রিডি মেথড, ডাইনামিক প্রোগ্রামিং, তাদের সাথে ডিফারেন্সটা কি আসলে? আমি যদি সেভাবে বলতে চাই তাহলে প্রথম কথাই যেটা বলবো তা হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার হচ্ছে একটি ডিজাইন টেকনিক যার মাধ্যমে প্রবলেম সলভ করব, গ্রিডি মেথডও ডিজাইন টেকনিক যার মাধ্যমে প্রবলেম সলভ করব, ডাইনামিক প্রোগ্রামিংও ডিজাইন টেকনিক যার মাধ্যমে প্রবলেম সলভ করব। ঠিক একইভাবে ব্যাকট্র্যাকিংও একটি ডিজাইন টেকনিক যার মাধ্যমে প্রবলেম সলভ করব। কোনো প্রবলেম সলভ করা যায়। তারপরের কথা হচ্ছে যে কিভাবে সেটা করব। আমরা যখন ব্যাকট্র্যাকিং এর কথা বলবো তখন আমাদের হচ্ছে যে একটা সেট অফ সলিউশন যখন আমরা বের করতে যাব সেখানে কিছু শর্ত সাপেক্ষে সেই সেট অফ সলিউশনটা আমাদেরকে বের করতে হবে। ব্যাকট্র্যাকিং এর সাথে এটা হচ্ছে ডিফারেন্ট। অর্থাৎ ব্যাকট্র্যাকিং এ আমরা যদি ব্রুট ফোর্স অ্যাপ্রোচের কথা বলি, আমরা অল টাইপস অফ সলিউশনস এবং সেখান থেকে আমরা অপটিমামটা বের করে থাকি। কিন্তু ব্যাকট্র্যাকিং এর কনসেপ্ট একই অ্যান্সার আসবে, কিন্তু ট্রায়ালসটা বা অল সলিউশন স্পেস ব্যবহার না করে একটা শর্ত সাপেক্ষে সেটাকে ছোট করে নিয়ে আসা হয়, অর্থাৎ উইথ ফিউয়ার দ্যান এম ট্রায়ালস। এটা একটা কনসেপ্ট। দেখো এখানে খুব সুন্দরভাবে একটু লেখা আছে, একটু খেয়াল করে দেখবে। Desired solution, basic idea. Desired solution expressed as an n tuple, অর্থাৎ n সংখ্যক tuple আছে x1, x2 up to xn, where xi are chosen from some set S, যেখানে S equal to mi, m এর মান হচ্ছে candidates are possible. Brute force approach কি করবে? Forming all candidates, evaluate each one and saving the optimum one. But backtracking কি করবে? Basic idea is to build up the solution vector one component at a time and to use modified criteria functions such as called bounding function to test whether the vector being formed has any chance of success. অর্থাৎ এখন আমরা এটা আরো ক্লিয়ার করব একটু পরে। এখন শুধু এইটুকু আমরা জানি, তা হচ্ছে যে ফিজিবল সলিউশন একাধিক হতে পারে, সেখান থেকে আমাদেরকে অপটিমাল সলিউশন খুঁজে বের করতে হয়। ব্রুট ফোর্স অ্যাপ্রোচের কনসেপ্ট হচ্ছে যে সবগুলো ফিজিবল সলিউশন বের করব, সেখান থেকে পরে আমরা অপটিমাল সলিউশন বের করব। আর ব্যাকট্র্যাকিং এর কনসেপ্ট হচ্ছে আমরা ফিজিবল সলিউশন বের করব, কিন্তু যার প্রবাবিলিটি কম আছে, পসিবিলিটি কম আছে লিড টু অ্যান্সার, সেটা আমরা স্টপ করে দেব। সেই ফিজিবল সলিউশন আমরা জেনারেট করব না। এর অর্থটা কি কিছুক্ষণ পরে আমি একটা ট্রির মাধ্যমে সেটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে আমাদের কথা যে ব্যাকট্র্যাকিং এর কনসেপ্ট। এখন এই যে শর্ত বলছি, লাস্ট ক্লাসে আমি শর্ত দুটো কথা বলেছি। দুটো শর্ত হচ্ছে এক্সপ্লিসিট, ইমপ্লিসিট। যেমন আমরা যদি একটা প্রবলেম বলি যে প্রবলেমটা হচ্ছে সাম অফ সাবসেট প্রবলেম অথবা কুইন্স প্রবলেম, সেখানে অথবা যে কোনো প্রবলেমের এক্সপ্লিসিট কনস্ট্রেন্ট হচ্ছে কিছু সংখ্যা বা সেট অফ নাম্বার দেয়া থাকবে, তোমাকে সেখান থেকে নাম্বারটা নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেঞ্জ দিয়ে দেওয়া, সংখ্যা দিয়ে দেওয়া যে এখান থেকে তোমার অ্যান্সার স্টেটের ভ্যালুগুলো আসবে। আর ইমপ্লিসিট হচ্ছে সেই রেঞ্জের মধ্যে থেকে তুমি নাম্বার নেবে, ঠিক আছে, কিন্তু শর্ত দিয়ে দিলাম আমি যে এই শর্ত মোতাবেক নাম্বার নিতে হবে। যেমন আমি খুব সহজে একটা কথা বলি, ধরো আমি তোমাকে বললাম যে তোমাকে আমার কাছে 4টা সংখ্যা আছে 10, 20, 30, 40। তোমাকে
এই চারটা সংখ্যা থেকে দুটো সংখ্যা নিতে হবে, ঠিক আছে? এখন তুমি কোন দুটো সংখ্যা নেবে? তুমি যে কোনো দুটো সংখ্যা নিতে পারো। এটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট কনস্ট্যান্ট। তুমি 10-20 নিতে পারো, 20-30 নিতে পারো, 30-40 নিতে পারো, 10-40 নিতে পারো। বিভিন্নভাবে তুমি এটাকে ম্যানিপুলেট করে তুমি সংখ্যা দুটো নিতে পারো। তাহলে 10, 20, 30, 40 সেখানে আমরা বিভিন্নভাবে নিতে পারি। কিন্তু ইমপ্লিসিট কনস্ট্যান্ট আমি যদি বলে দেই যে দুটো সংখ্যা নিবা, কিন্তু সেই দুটো সংখ্যার যোগফল অবশ্যই তোমার 40 বা 50 বেশি হতে হবে বা 50 হতে হবে, তখন কি হবে? আচ্ছা, তাহলে আমরা এটাকে বলছি যে এভাবে দেখাতে পারি একটু, যে সাপোজ আমি যে এক্সাম্পলটা মাত্র বললাম, সাপোজ আমার কাছে আছে 10, 20, 30, 40। এখন তুমি কিন্তু রেঞ্জ কি আমি দুটো সংখ্যা নিতে বলেছি, তুমি নিতে পারো 10, 20, তুমি নিতে পারো 20, 30, তুমি নিতে পারো 30, 40, অথবা 10, 40ও নেওয়া যেতে পারে, 20, 40 নেওয়া যেতে পারে। এভাবে অনেকভাবে তুমি অনেক রেঞ্জ নিতে পারো, অথবা 30, 40ও নিতে পারো। আচ্ছা, আমি এইটুকুই দেখাই। এটা হচ্ছে এই যে বললাম আমি যে এই চারটা হচ্ছে সেট, এস এর ভ্যালু হচ্ছে এটা। তাহলে তোমাকে একটা সাবসেট তৈরি করতে হবে, যে সাবসেট হচ্ছে দুটো সংখ্যা, 2 নাম্বারস নিয়ে একটা সাবসেট তৈরি করতে হবে। সেই দুটো সংখ্যা নিয়ে সাবসেট তোমার এই ধরনের বিভিন্নটা হতে পারে, কিন্তু এইটাকে বলছি আমি এক্সপ্লিসিট কনস্ট্রেন্ট, যে তোমাকে এর মধ্যে থেকে ভ্যালু নিতে হবে। আর ইমপ্লিসিট কনস্ট্রেন্ট বলে দিচ্ছি তার সাথে যে অবশ্যই তাদের সামেশন সাম গ্রেটার দ্যান ইকুয়াল টু 50 হতে হবে। যখন আমি এই কথাটা বলে দিব তখন কিন্তু খেয়াল করো, প্রথমে যখন আমি বললাম যে দুটো সংখ্যা হবে, তখন কিন্তু তুমি এই সবগুলো রেঞ্জ নিতে পারতে, এই 6টা সংখ্যা সাপোজ তৈরি হচ্ছে, সবগুলো নিতে পারছো। কিন্তু তুমি যখন বলছো যে 6টা হবে না আরো বেশি হবে, যেমন 10, 30 হবে, 10, 40 হবে, এটা পরে আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তুমি যখন সাম গ্রেটার দেন 50 বলছো, তখন কিন্তু তোমার এটা ক্রস হয়ে যাচ্ছে, তুমি এটা নিতে পারছো না, কারণ এটা 20, 30 হচ্ছে, এটা নেওয়া যাচ্ছে না। আবার শুধুমাত্র এটা কি ক্রস যাচ্ছে, বাকিগুলো ঠিক থাকছে। বা আমি যদি সাম বলি যে সাম হচ্ছে তোমার গ্রেটার দেন 50 হবে, গ্রেটার দেন 50 হবে, তাহলে কিন্তু তোমার এটাকেও তুমি বাদ দিয়ে দিতে হচ্ছে। আবার তোমাকে যখন বলছে তুমি এটাকেও বাদ দিয়ে দিতে হচ্ছে, এও বাদ চলে যাচ্ছে। দ্যাট মিনস এই যে 6টা সংখ্যার সেট বলেছি, তার থেকে আমি মাত্র দুটো পাচ্ছি, বাকি সব কিন্তু বাদ চলে গেল এক্সপ্লিসিট কনস্ট্যান্ট দিয়ে। তাহলে এটা ইমপ্লিসিট, সরি, এটা হচ্ছে ইমপ্লিসিট কনস্ট্যান্ট, যে শর্ত দিয়ে দিলাম, আর এটা হচ্ছে রেঞ্জ দিয়ে দিলাম, এক্সপ্লিসিট কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখছি যে আমাদের কি হবে, একটা ব্যাকট্র্যাকিং, একটা সলিউশন স্পেস দিবে, দুটো শর্ত মানবে, এক্সপ্লিসিট, ইমপ্লিসিট। আমরা এখন যে এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে 8 কুইন্স প্রবলেম। কুইন্স প্রবলেম গত ক্লাসে আমি বলেছি কুইন্স প্রবলেমটা কি, যে একটা চেস বোর্ডের মতো একটা ম্যাট্রিক্স থাকলো, 4x4 বা 3x3 বা 8x8 একটা ছক কাটা ঘর থাকলো, সেখানে তোমাকে একটা কুইন প্লেস করতে হবে। সেই কুইনটাকে প্লেস করতে হবে, তার মানে তোমাকে কোথায় কুইন প্লেস করতে হবে? যদি আমি বলি 4x4, তাহলে 4x4 এই 16টা ঘরে যে কোনো একটা ঘরে কুইন প্লেস করতে হবে। এই 16টা ঘরে তুমি কুইন প্লেস করতে পারো, সেটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট কনস্ট্রেন্ট। আর ইমপ্লিসিট কনস্ট্রেন্ট হচ্ছে যে তোমার সেখানে একটা শর্ত দিয়ে দিলাম যে একটা কুইন, একটা ঘরে একটা কুইনই থাকবে, বা ডায়াগোনাল বরাবর, ভার্টিক্যাল বরাবর, হরাইজন্টাল, ডায়াগোনাল এবং ভার্টিক্যাল বরাবর কোনো কুইন থাকতে পারবে না। এটা হচ্ছে তোমার ইমপ্লিসিট কনস্ট্রেন্ট। তাহলে খেয়াল করো, আমি যদি 8 কুইন্স বলি, যে এই ধরনের 8 কুইন্স প্রবলেম আছে, এখানে আছে তোমার 8টা রো, 8টা কলাম, তাহলে কি হবে, অ্যাট এ টাইম এই 8টার মধ্যে যে কোনো একটাতে একটা কুইন থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট কনস্ট্রেন্ট। আর ইমপ্লিসিট কনস্ট্রেন্ট হচ্ছে যে একসাথে কোনো কুইন একই ভার্টিক্যাল, হরাইজন্টাল অথবা ডায়াগোনাল বরাবর কুইন থাকতে পারবে না। তাহলে কি হচ্ছে এক্সপ্লিসিট কনস্ট্রেন্ট, 1 থেকে 8-এর মধ্যে যে কোনো জায়গায় একটা কুইন থাকতে পারে। আর হচ্ছে ইমপ্লিসিট কনস্ট্রেন্ট হচ্ছে নো টু এক্স ক্যান বি অন দ্য সেম, নো টু কুইন্স ক্যান বি দ্য সেম ডায়াগোনাল, ঠিক আছে? আবার আমি যদি আরেকটা এক্সাম্পল বলি, সাম অফ সাবসেট প্রবলেম, মাত্র যেটা বলেছি, যে দুটো সাপোজ একটা সলিউশন স্পেস দেওয়া আছে 11, 13, 24, 7, তোমাকে একটা সলিউশন সাম অফ সাবসেট বের করতে হবে। তাহলে ভ্যালু নিবে কোত্থেকে? এই 4টা থেকে তোমার ভ্যালু নিতে হবে, কিন্তু সেখানে একটা শর্ত দেওয়া আছে, তাদের যোগফল 31-এর বেশি হতে পারবে না।
তাহলে এই যে 4টা ভ্যালু আছে সেখান থেকে তুমি যে কোনো একটা নিলেও, একটা দিয়েও যদি তোমার 31 হয়ে যায় তাহলেও সেটা আমরা সাবসেট বলবো। এখন দেখা যাচ্ছে যে 11, 13 আর 7 মিলে হচ্ছে 31 বা 24, 7 মিলে হচ্ছে 31। তাহলে আমরা এই দুইটা সলিউশন পেতে পারি। অর্থাৎ অনেকগুলো সলিউশন পাওয়া সম্ভব, কিন্তু আমি যখন এখানে শর্ত দিয়ে দিচ্ছি তখন সলিউশন স্পেসটা আমার কমে যাচ্ছে। এটাকে আমরা বলছি যে বাউন্ডিং একটা ফাংশন দিয়ে দিব যার মাধ্যমে অল সোর্স অফ ফিজিবল সলিউশন জেনারেট না করে আমরা ট্রায়াল কমে যাবে, আমাদের সলিউশন স্পেসটা, ফিজিবল সলিউশনটা আমরা কমিয়ে ফেলবো। ঠিক আছে? এখন সাম অফ সাবসেটে আরেকটা কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যখন সলিউশন স্পেসের কথা বলছি, দেখো এখানে আমি প্রবলেমটা কি বলেছি যে এখানে 4টা সংখ্যা আছে, আমাকে 4টা সংখ্যা থেকে একটা সাবসেট তৈরি করতে হবে, এটা হচ্ছে আমার প্রবলেম। এবং শর্ত দিয়ে দিয়েছি যে সাবসেটের যোগফল 31 এর বেশি হতে পারবে না। আমি সেখান থেকে সলিউশন পেলাম এখানে 11, 13, 7 এবং 24, 7। ঠিক আছে? এখন এখানে আমরা করতে পারি কি, একটা ফিক্সড সাইজ টাপল নিতে পারি অথবা ভ্যারিয়েবল সাইজ টাপল নিতে পারি। যেমন এখানে যেমন টাপল, ফিক্সড সাইজ টাপল বলতে বলা হচ্ছে যেখানে আছে আমার সাবসেটের মধ্যে 3টা সংখ্যা, এখানে আছে 2টো সংখ্যা, এটা হচ্ছে ভ্যারিয়েবল সাইজ। আর আমি ফিক্সড সাইজ নিতে পারি। ফিক্সড সাইজ হলে কি হবে, আমি নিয়েছি 11, 13, 7, তার মানে 24 নেইনি। তাহলে 11, 13, 7 না লিখে আমি লিখতে পারি 1101। ঠিক আছে? আবার এখানে আমি নিয়েছি 24, 7, অর্থাৎ লাস্টের দুটো, তাহলে আমি এখানে দিতে পারি 0011। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সাম অফ সাবসেটের একটা সলিউশন যদি আমরা ফিক্সড টাপল সাইজ বলি। আর যদি ভ্যারিয়েবল টাপল সাইজ বলি তাহলে এখানে আমাদের যে আনসারটা আছে সেটাই হচ্ছে। আজকে এখানে আমাদের যেটা আসবে তা হচ্ছে backtracking a problem solution by systematically searching the solution space by using a tree organization. অর্থাৎ আমরা একটা ট্রি অর্গানাইজেশন ব্যবহার করতে পারি কোনো একটা প্রবলেমের সলিউশনটা খুঁজে বের করার জন্য। তাহলে ট্রি স্পেস, স্টেট স্পেস ট্রি যাকে আমরা বলছি, যে অল পসিবল সলিউশন আমরা একটা স্টেট স্পেস ট্রি এর মাধ্যমে দেখাচ্ছি এবং সেখান থেকে আমরা একটা ট্রি অর্গানাইজেশন বের করে ফেলতে পারি। তাহলে আমরা দেখি একটু ব্যাপারটা কি হচ্ছে। যেমন 4 কুইন্স প্রবলেম, খেয়াল করো, তার একটা ট্রি অর্গানাইজেশন এখানে দেয়া আছে। এই ট্রি অর্গানাইজেশনে আমার 65টা নোড আছে। ঠিক আছে? এখন সেটা কিভাবে আসছে সেটা আমরা বুঝবো একটু পরে দেখছি। আমি একটু 4 কুইন্স প্রবলেমটা আগে দেখে আসি। দেখো 4 কুইন্স প্রবলেমটা কি? 4 কুইন্স প্রবলেম হচ্ছে একটা কুইন প্লেস করব আমি এই প্রথম রো এর যে কোনো একটাতে। তার মানে 1, 2, 3, 4 কুইনটা প্লেস হতে পারে 1 নম্বরেও, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। ঠিক আছে? যদি 1 নম্বরে প্লেস করাই, পরবর্তী কুইনটা কোথায় প্লেস করাবো? এই যে পরবর্তী রো এর 1, 2, 3, 4 যে কোনো জায়গায় প্লেস করাতে পারি। তারপরেরটা ঠিক একইভাবে এভাবে আমরা একটা প্লেস করাতে পারি। যদি প্রথম কুইনটা আমি 1 নম্বর ঘরে প্লেস না করি 2 নম্বর ঘরে প্লেস করাই, তাহলে পরবর্তী কুইন কিন্তু আমরা সেকেন্ড রো এর সবগুলোতে প্লেস করাতে পারি। এটা হচ্ছে আমার 4 কুইন্স প্রবলেম যদি আমরা ফুল ট্রি অর্গানাইজেশনের কথাটা বলি। এখন আমরা এখানে দেখি, ছবিটা দেখি। দেখো আমরা প্রথম কুইনটা 1 নম্বর ঘরে প্লেস করালাম বা 2 নম্বর ঘরে প্লেস করাচ্ছি বা 3 নম্বর ঘরে অথবা 4 নম্বর, অর্থাৎ প্রথম রোয়ের কত নম্বর ঘরে প্লেস করাচ্ছি আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর ঘরে প্রথম কুইনটা প্লেস করাতে পারি। যদি 1 নম্বর ঘরে প্লেস করাই তাহলে পরবর্তী কুইনটা হবে এর পরবর্তী রোয়ের 2, 3, 4 এ। ঠিক আছে? এবং এর পরবর্তী কুইনটা হবে যদি 2 এ প্লেস করাই তাহলে এর পরবর্তী কুইনটা হবে 1 গেল, 2 গেল, 3, 4 এ। যদি 3 এ প্রেস করায় তাহলে 4 এ। দ্যাট মিন্স এখানে কিন্তু একটা ডেপথ ফার্স্ট সার্চ ব্যবহার করা হয়েছে। দেখো তোমরা নাম্বারিংটা দেখে বুঝতে পারবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 অর্থাৎ একটা ডেপথ ফার্স্ট সার্চের কনসেপ্ট এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমার ট্রি অর্গানাইজেশন ফর 4 কুইন সলিউশন স্পেস। নোটগুলোকে ডেপথ ফার্স্ট সার্চ অনুযায়ী নাম্বারিং করা হয়েছে। তাহলে এটা ট্রিটা জাস্ট বোঝার জন্য আমার যে আমি যদি কুইনগুলো কোথায় প্লেস করাতে পারি, সলিউশন কি কি হতে পারে। ঠিক আছে? আবার আমি যখন বলবো যে
সাম অফ সাবসেট প্রবলেম, সেখানেও আমরা এই ধরনের একটা সলিউশন স্পেস বলতে পারি যে আমি প্রথম নোটটা নিলাম, সেকেন্ডটা নিলাম না, তারপর প্রথম আইটেম নিচ্ছি, তারপরে আমি তারপরের আইটেমটা নিতে পারি বা না নিতে পারি। যদি নিয়ে থাকি তাহলে 1, যদি না নিয়ে থাকি তাহলে 0। তাহলে আমরা এই ট্রিটা একটু বোঝার চেষ্টা করব। তার আগে আমরা কিছু টার্মিনোলজি দেখে আসি। দেখো, সলিউশন স্পেস, all types that satisfy the explicit constraint define a possible solution space. Each node in the tree organization of solution space defines a problem state. All paths from root to other node define the state space. Solution states are the problem states S for which the path from the root to S defines a tuple in the solution space. Answer state, আচ্ছা তাহলে এখানে আমি সহজে যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে এই ছবিটার দিকে যদি তাকাও, এটা হচ্ছে তোমার প্রত্যেকটা হচ্ছে একটা প্রবলেম স্টেট। ঠিক আছে, প্রত্যেকটাকে আমরা বলছি একটা প্রবলেম স্টেট। তারপরে কথা হচ্ছে আমরা যখন যে কোনো একটা রুট থেকে যে কোনো একটা নোডে, প্রত্যেকটা নোড হচ্ছে একটা প্রবলেম স্টেট, যে কোনো রুট থেকে যে কোনো নোডে যে দাগটা আছে, আমাদের কানেকশনটা আছে, সেই কানেকশনটা হচ্ছে আমাদের স্টেট স্পেস। সলিউশন স্টেট হচ্ছে আমাদের যদি একটা সেই পাথটা যদি একটা সলিউশন আসে, সেটা হচ্ছে আমার সলিউশন স্টেটের মধ্যে পড়ে সলিউশন স্টেট স্পেস। এবং অ্যান্সার স্টেট হচ্ছে রুট থেকে লিফ পর্যন্ত যে সলিউশন স্টেটটা, পাথ ফ্রম দ্য রুট ডিফাইন এ নাম্বার অফ সেট অফ সলিউশনস। এবং এই ট্রি অর্গানাইজেশনটাকে বলা হচ্ছে স্টেট স্পেস ট্রি। এর মধ্যে আবার যখন আমরা আমরা যদি প্রথমে এই নোটটা নিয়ে কাজ করি, এই নোটটাকে যখন আমরা এক্সপান্ড করছি তখন আমরা তাকে বলছি লাইভ নোট। আবার এই নোটটা এক্সপান্ড করা শেষ, অর্থাৎ এই নোট নিয়ে কাজ করছি, একে আমি বলছি লাইভ। এই নোটটা নিয়ে কাজ শেষ হয়ে গেলে একে আমরা বলবো ডেড নোট। এবং যখন আমরা এই নোট নিয়ে কাজ করছি তখন কিন্তু এটা হচ্ছে এক্সটেন্ড ই নোট, অর্থাৎ পরবর্তী যে এক্সটেনশনটা হবে, জেনারেশনটা আসবে, সেটা আমার পরবর্তীতে কোনটা লাইভ নোট হবে সেই কিউতে যে থাকবে সে হচ্ছে 3 নাম্বার। তাহলে এখানে কিছু টার্মিনোলজি আছে, এগুলো জাস্ট বোঝার সুবিধার জন্য করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা দেখব তা হচ্ছে কিভাবে কমানো হচ্ছে পোর্শন অফ দ্য জেনারেটেড ইউজিং ব্যাকট্র্যাকিং। তার আগে আমরা দেখি ফর্মুলেশন অফ দ্য ব্যাকট্র্যাকিং। ফর্মুলেশন অফ দ্য ব্যাকট্র্যাকিং এর কথা বলা হচ্ছে যা, তা হলো আচ্ছা তাহলে কি বললাম যে t suppose t of x1 x2 up to xi set of all possible values for xi such that x1 to xi plus 1 is also a path to a problem state. B of I plus 1 is a bounding function. If bi bounding function is false, then the path cannot be extended to reach an answer node. একদম সিম্পল এই যে কথাগুলো বলা আছে, এটার সিম্পল কথাটা হচ্ছে যে একটা ট্রি তৈরি করব আমরা, ট্রির মধ্যে আমার অনেকগুলো প্রবলেম স্টেট আছে, সেখান থেকে আমাদের অ্যান্সার স্টেটও পেতে পারি। সেই অ্যান্সার স্টেটটা পাবো কিভাবে? একটা ফাংশনের মাধ্যমে, শর্ত সাপেক্ষে। সেই শর্তটাকে আমরা শর্ত সাপেক্ষে। ল্যাগ হচ্ছে, স্ক্রিন দেখা যায় না, কথা অর্ধেক শোনা যায়, অর্ধেক শোনা যায় না। দেখা যাচ্ছে এখন? কথা শোনা যাচ্ছে? এখন কি কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিন্তু শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে ব্যাকট্র্যাকিং এর যে কনসেপ্টটা এতক্ষণ ধরে বলে আসছি তা হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে ভ্যালু নিতে হবে আর হচ্ছে শর্ত থাকতে হবে। এখন এই যে রেঞ্জের মধ্যে ভ্যালু নিব আর শর্ত থাকবে, সেই জিনিসটাকে এখানে বলা হয়েছে যে সাপোজ একটা ট্রি এর যে স্টেট গুলো আছে, হ্যান্ড গুলো আছে, স্টেট প্রবলেম স্টেট গুলো আছে, সেগুলো হচ্ছে আমার অল পসিবল ভ্যালু সলিউশন স্টেটের একটা ক্যান্ডিডেট। এবং আমরা যে শর্তটা বলছি সেই শর্তটাকে এখানে বলা হচ্ছে বাউন্ডিং ফাংশন। শর্তটাকে এখানে আরেকটা নাম দিয়ে, ইমপ্লিসিট কনস্ট্যান্টটাকে আরেকটা নাম দিয়ে বলা হয়েছে বাউন্ডিং ফাংশন। তাহলে কি করতে হবে? আমাকে একটা ট্রি জেনারেট করব, সেই ট্রি আমাকে অ্যান্সার নোড দিবে কিনা সেটা আমরা ডিপেন্ড করবে বাউন্ডিং ফাংশনের উপর। ঠিক আছে, তাহলে ট্রি এর মধ্যে আমার অনেকগুলো নোড থাকে,
অনেকগুলো নোড থাকে, আমি সবগুলো নোড নিব এবং তার মধ্যে একটা শর্ত দিয়ে দেখব যে সেটা আমি সেই পথ দিয়ে সলিউশনে যেতে পারি কিনা। এখানে আমরা একটা গ্রিডি মেথড বা ডিভাইড অ্যান্ড কনকোয়ারে আমরা বলেছিলাম একভাবে করেছি যে কন্ট্রোল অ্যাবস্ট্রাকশন, যে একটা বেসিক ফরম্যাট। আমরা যদি গ্রিডি মেথড বা ডিভাইড অ্যান্ড কনকোয়ার ব্যবহার করি তাহলে বেসিক ফরম্যাটটা কি হবে, যে একটা প্রবলেম সলভ করা। ঠিক একইভাবে আমরা যদি ব্যাকট্র্যাকিং বলি, তারও একটা বেসিক ফরম্যাট আছে। সেই বেসিক ফরম্যাটটাকে এখানে দেখানো হয়েছে দুইভাবে, রিকার্সিভ এবং ইটারেটিভ ওয়েতে। ঠিক আছে, তাহলে কি হবে, আমাকে সাপোজ আমার একটা রেঞ্জ দেয়া আছে, আমার এইটা হলো রেঞ্জ, এবং আমার সেই রেঞ্জটা প্রত্যেকটা নোড কোথায় আছে, আমার যে ট্রি আছে, স্টেট স্পেস ট্রি আমরা জেনারেট করছি, সেই ট্রি এর মধ্যেই একটা নোড হচ্ছে এই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো সবগুলো ট্রি এর মধ্যেই আছে। এবং আমাকে দেখতে হবে প্রত্যেকটা নোড আমি নিব, সাথে সাথে দেখবো যে বাউন্ডিং ফাংশনটা ট্রু কিনা। যদি বাউন্ডিং ফাংশনটা ফলস হয় তাহলে আমার সেটা cannot lead to an answer node, আর বাউন্ডিং ফাংশন যদি ট্রু হয়, that means is not equal to 0 ট্রু হয়, তাহলে সেটা আমাকে অ্যান্সার নোড পাচ্ছি। সহজ কথায় কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দেখেছি আবার খেয়াল করো, দেখে আমি বলছি তোমাদেরকে। এই যে সাম অফ সাবসেট, এটা দেখেই বলি যে আমাকে চারটা x1 x2 x3 x4 চারটা ভ্যালু দেয়া হয়েছে। এখন তুমি প্রথমে x1 নিবে, x1 নিবে, তার সাথে বাউন্ডিং ফাংশন হচ্ছে যে আমার 31 এর বেশি হতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন x1 নিলে দেখলে যে 31 এর বেশি কিনা, না 31 এর বেশি না, তাহলে তুমি সেটা ভ্যালুটা নিতে পারছো। এরপর তুমি 11টাকে স্টেটে রাখলে, এরপর তুমি নিচ্ছ 13, 11 এর সাথে 13 যোগ করে দেখছো যে তোমার 24 আসছে। যখন সাথে সাথে তোমাকে 13টার আগে না নিয়ে তোমাকে দেখতে হবে 31 এর সাথে কম্পেয়ার করে যে 31 এর থেকে কম হয়েছে কিনা। দেখা গেল যে কম হয়েছে, ওকে আমি x2 নিতে পারি। এবার যখন আমি x3 নিতে যাচ্ছি, ঠিক আছে, তখন আমি দেখতে পাচ্ছি যে 11 13 অলরেডি 24 চলে আসছে, তার সাথে 24 অ্যাড করলে 48 চলে আসে, যা কিনা আমাকে বাউন্ডিং ফাংশনকে ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে না। তাহলে আমি 24 কে ড্রপ করে দিব, তাকে নিব না। এরপরে আমরা নিচ্ছি x4 7, x4 নিলে দেখতে পাচ্ছি হচ্ছে। তাহলে কি হলো, আমার যে সলিউশন স্পেস প্রবলেম স্টেট গুলো আছে, যে নোড গুলো আছে, আমি প্রত্যেকটা নোড একটা একটা করে কাউন্ট করছি এবং তার সাথে আমরা বাউন্ডিং ফাংশনটা দেখছি। যদি দেখি যে আমার বাউন্ডিং ফাংশনের সাথে মিলে যায় তাহলে আমি সেই নোডটাকে নিব, আদারওয়াইজ আমি সেই নোডটাকে নিব না। এই জিনিসটাই এখানে একটা রিকার্সিভ ওয়েতে দেখানো হয়েছে যে প্রত্যেকটা ভ্যালু এক্স কে হচ্ছে 1 থেকে n পর্যন্ত আমি নিচ্ছি, বাউন্ডিং ফাংশন চেক করছি, যদি বাউন্ডিং ফাংশন স্যাটিসফাই করে আমার সেটা অ্যান্সার স্টেটে চলে আসবে, আর যদি না করে আমি তাহলে x1 নিলাম x2 নিলাম, এভাবে এটাকে ব্যাকট্র্যাক করতে থাকবো, অর্থাৎ রিকার্সিভ ওয়েতে কাজটা করব। আবার এই ফর্মুলেশনটাই যদি আমরা ইটারেটিভ ওয়েতে বলি তাহলেও একই কথা, যে কে নট ইকুয়াল টু 0, আমি প্রথমে একটা ভ্যালু নিচ্ছি, তাকে আমি বাউন্ডিং ফাংশনের সাথে মিলাচ্ছি, যদি না মিলে তখন আমরা সেটাকে, যদি মিলে যায় তাহলে আমি সেটাকে অ্যান্সার স্টেটে লিখে ফেলছি, আদারওয়াইজ আমি আবার ব্যাকট্র্যাক করে পেছনে চলে আসছি। তাহলে তোমরা একটু এখান থেকে আমি একটু দেখাচ্ছি, অ্যালগরিদম দুটো একটু দেখো। এটা হচ্ছে আমার ইটারেটিভ, এটা হচ্ছে আমার ইটারেটিভ, আর এখানে আমি দেখালাম রিকার্সিভ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের এটা একটু পড়ো। তাহলে আমরা রিকার্সিভ ব্যাকট্র্যাকিং কি বললাম, যে আমার যে রেঞ্জ আছে প্রত্যেকটা ভ্যালু নিব, একটা বাউন্ডিং ফাংশন বা ইমপ্লিসিট কনস্ট্যান্ট আছে সেটা দেখব, যদি সেটা ফুলফিল করে অ্যান্সার নোট পেয়ে যাব, আদারওয়াইজ আমি পরবর্তী ভ্যালুতে যাব। ইটারেটিভও একই কথা, আমরা ওই জিনিসটাকে শুধুমাত্র
ব্যাকট্র্যাকে আবার রিকার্সিভ ওয়েতে কল করা হয়েছে আর ইটারেটিভে কল না করে আমরা শর্ত সাপেক্ষে কাজটা করব। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে যে ইটারেটিভ এবং রিকার্সিভ ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটাকে লিখতে হবে, অ্যালগরিদম দুটো লেখা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি আমাদের যে পড়াটা ছিল যে 8 কুইন্স প্রবলেমের একটা জেনারেট করা, সেটা আমরা আপনাকে দেখব। 8 কুইন্স প্রবলেম দেখো, আমাদের 8 কুইন্স প্রবলেমে প্রথমেই আজকে বলেছিলাম যে ইমপ্লিসিট এক্সপ্লিসিট কনস্ট্যান্ট হচ্ছে 8টা কুইন যদি প্লেস করতে হয় 1 থেকে 8 যে কোনো একটা ঘরে প্লেস করতে পারি, আর ইমপ্লিসিট কনস্ট্যান্ট হচ্ছে একটা ঘরে একটা কুইন প্লেস করলে আমি কিন্তু পরবর্তী রোয়ের ওই বরাবর হরাইজন্টাল বা ভার্টিক্যাল বরাবর অন্য কোনো কুইন প্লেস করানো যাবে না। হরাইজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনাল তিনটা বলা আছে, হরাইজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনাল, ঠিক আছে? No two queens placed on the same column অথবা no queen placed on the same diagonal। এখন কথা হচ্ছে এই যে কোনো সেম কলামে বা সেম ডায়াগোনালে প্লেস করানো যাবে না, এটা হচ্ছে আমার একটা বাউন্ডিং ফাংশন বা ইমপ্লিসিট কনস্ট্রেন্ট। এটা কিভাবে বুঝবো? এইটা আমরা বুঝবো এই সূত্রটা দিয়ে, রো মাইনাস কলাম, রো প্লাস কলাম ইন্ডিকেটস দ্য টু কুইন্স প্লেসড অন দ্য সেম ডায়াগোনাল। এটা দিলে আমরা বুঝতে পারবো যে একই। এটার অর্থটা কি দেখো, এখানে আমি একটু দেখাই অর্থটা। ছবিটা কোথায় গেল? এই যে এখানে খেয়াল করে দেখো, আমি যদি চিন্তা করি এই ঘরটার কথা চিন্তা করো, এটা হচ্ছে আমি 2 2, ঠিক আছে? 2 2 তুমি যদি এইদিকে যাও তাহলে দেখবা এটা হচ্ছে 3 3, 2 2 3 3 4 4। আবার তুমি যদি এইদিকে আসো তাহলে হচ্ছে 3 1, এটা হচ্ছে 1 3, এটা হচ্ছে 2 2, ঠিক আছে? দ্যাট মিনস আমরা যদি ডায়াগোনাল বরাবর যাই তাহলে আমরা বলতে পারি যে দুটোর যোগফল সেম থাকবে, সরি বিয়োগফল যদি সেম আসে। যেমন এটা হচ্ছে 2 2, বিয়োগফল হবে 0, এখানে 3 3, বিয়োগফল হচ্ছে 0, এখানে হচ্ছে বিয়োগফল 0। আবার আমি যদি এখানে ধরি 2 3 2 3, এটা হচ্ছে আমার 4 4, ডায়াগোনাল যদি আসে 4 3 4 3, এটা হচ্ছে আমার 2 3 2 3 4 3, ঠিক আছে? দ্যাট মিনস সেম ডায়াগোনাল কিভাবে হচ্ছে? ডায়াগোনাল হচ্ছে এবং সেম কলাম যদি বলি তাহলে শর্তটা কি? শর্তটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, শর্তটা হলো রো কলাম মাইনাস কলাম অথবা রো প্লাস কলাম যদি সেম হয় তাহলে সেটাকে আমরা বলছি টু কুইন প্লেসড অন দ্য সেম ডায়াগোনাল। যদি সেম ডায়াগোনাল হয় তাহলে লেফটের দিকে গেলে মাইনাস হচ্ছে, রাইটের দিকে আসলে সেটা প্লাস হচ্ছে। তাহলে রো কলাম এবং রো মাইনাস কলাম, রো প্লাস কলাম ইন্ডিকেটস টু কুইন্স প্লেসড ইন দ্য সেম ডায়াগোনাল। সেই ক্ষেত্রে আমাদের, আমি যদি বলি যে সাপোজ টু কুইন আই জে অ্যান্ড কে এল, আই জে তে একটা কুইন প্লেস করা হয়েছে, কে জে তে একটা কুইন প্লেস যদি করতে চাই আমরা, তাহলে আমাদেরকে দেখা যাবে যে টু কুইন সেম ডায়াগোনাল কিভাবে হবে? আই মাইনাস জে হচ্ছে কে মাইনাস এল, আই মাইনাস জে কে মাইনাস এল, অথবা আই প্লাস জে হচ্ছে কে প্লাস এল। আমরা যেটা আমি মাত্রই বলেছি যে কিভাবে আসছে, আমরা আরেকটা দেখি না হয় একটু, ছবিটা আবার একটু আঁকে দাঁড়াও। সাপোজ আমি এখানে একটা টেবিল আঁকি, দেখো এখানে যদি আমি বলি যে এটা হচ্ছে এখানে আমার আইজে, এটা হচ্ছে আমার আইজে, আইজে এটা হচ্ছে কে এল, ঠিক আছে? অথবা এটাকে আইজে না দিয়ে তুমি এটাকে আইজে, একটাকে দিলেই হচ্ছে, অবশ্য কোনো সমস্যা নেই। এটা তাহলে কি হবে? এখানে একটা কুইন প্লেস করালে এটাও ডায়াগোনাল এটাও ডায়াগোনাল। দেখো তাহলে কিভাবে, আমি যদি এটাকেও কে এল চিন্তা করি রিলেশনটা কি হয়? এটা হচ্ছে আমার, যদি বলি আমি 1 2, এটা হলো 1 2, আর এটা হচ্ছে 2, 1, এটা কত? এটা হচ্ছে 2, 3,
ঠিক আছে? তাহলে এইবার এদিকে চিন্তা করো, এদিকে চিন্তা করলে হচ্ছে কি, এদিকে চিন্তা করলে আমার লিখতে পারি আমি যে i মাইনাস জে অথবা জে মাইনাস এ, তুমি যেটাই ধরো, অ্যাবসলিউট ভ্যালু আসলে আমরা নিয়ে নিব, আমি এখন নর্মালি চিন্তা করি অ্যাবসলিউট ভ্যালুটাই নিয়ে নিই। ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস এল, অর্থাৎ এই দুটো যদি রিলেশন চিন্তা করি, এটা তো প্লাস যাচ্ছে আমার, ও সরি, এটা হচ্ছে তোমার ওই পাশে রিলেশনটা, এটা রিলেশনটা হচ্ছে i প্লাস জে ইকুয়াল টু হচ্ছে কে প্লাস এল। দ্যাট মিনস যদি i জে এর যোগফল কে এল হয় তাহলে এটা এই ডায়াগোনাল বরাবর আসছে। আবার যদি আমার i থেকে জে, কে থেকে এল বাদ দিই তাহলে কিন্তু এই ডায়াগোনাল বরাবর আসে। ঠিক আছে? দ্যাট মিনস যখন আমরা একটা কুইন নিচ্ছি তখন আমরা পরবর্তী কুইন প্লেস করার সময় আমাকে দেখতে হবে এই শর্তটা মানছে কিনা, যে i প্লাস জে ইকুয়াল টু কে প্লাস এল যদি হয় তাহলে সেটা হচ্ছে এক ডায়াগোনাল, অথবা i মাইনাস জে কে মাইনাস এল যদি হয়। আমি এখানে কেন অ্যাবসলিউট ভ্যালু দিয়েছি, কারণ হচ্ছে দেখো আমি যখন এখানে i মাইনাস জে করছি তখন কিন্তু এখানে মাইনাস ভ্যালু আসছে, আবার কে মাইনাস এল করলে কিন্তু আমার এখানে মাইনাস ভ্যালু আসছে। সো এখানে আমরা একভাবে হয়, কিন্তু আমি যখন এর সাথে মিলাতে যাব তখন আমাদের আবার অ্যাবসলিউট ভ্যালুটা, এই জন্য আমরা এখানে অ্যাড করে রাখছি, না করলেও চলতো অবশ্য। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি শর্তটা কি বলছি, যে i মাইনাস জে কে মাইনাস এল, দ্যাটস ওকে, অথবা i প্লাস জে কে প্লাস এল। এখন এই দুইটাকে মিলে কিন্তু একটা শর্ত নিয়ে আসা যায়, সেটা হচ্ছে জে মাইনাস এল ইকুয়াল টু i মাইনাস কে। এখন জে মাইনাস এল ইকুয়াল টু i মাইনাস কে কিভাবে আসে, আমি যদি এখান থেকে দেখি, দেখো জে মাইনাস এল ইকুয়াল টু i মাইনাস কে এখান থেকে কিভাবে আসতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি জে মাইনাস এল ইকুয়াল টু হচ্ছে জে মাইনাস এল ইকুয়াল টু হচ্ছে i মাইনাস কে। আমরা i মাইনাস কে জে মাইনাস এল লেখা যায়, কিন্তু এটা থেকে লিখতে গেলে কি পারা যায় সেটা সম্ভব আমার? আমি যদি এখান থেকে লিখতে যাই তাহলে হচ্ছে জে মাইনাস এল ইকুয়াল টু হচ্ছে কে মাইনাস আই। ঠিক আছে? কে মাইনাস আই। তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি? এখানে আমি লিখতে পারি সেটা হচ্ছে জে মাইনাস এল ইকুয়াল টু মাইনাস অফ i মাইনাস কে। দেখো এটা কিন্তু লেখা যাচ্ছে, আমি এটাকে আইটাকে নিয়ে আসলাম, তাহলে এইটা হলো জে মাইনাস এল ইকুয়াল টু মাইনাস অফ i মাইনাস কে, এটা হলো জে মাইনাস এল ইকুয়াল টু i মাইনাস কে। তাহলে এই দুইটাকে একসাথে আমরা যেভাবে লিখতে পারি তা হচ্ছে জে মাইনাস এল ইকুয়াল টু হচ্ছে i মাইনাস কে, তবে সেটা অ্যাবসলিউট ভ্যালু, আমি সেটাকে অ্যাবসলিউট ভ্যালু, অর্থাৎ ক্লিয়ার কথাটা? তাহলে এই অংশটা আসছি আমরা যদি লেফটের ডায়াগোনালে আসছে, আর এইটা বলেছি যখন আমরা রাইটের ডায়াগোনালে আসছি। এখন এই দুইটা ডায়াগোনালকে দুটো আলাদা আলাদা ইকুয়েশন না দিয়ে একটা ইকুয়েশন বের করেছি, সেটা হচ্ছে এইটা, যে জে মাইনাস এল ইকুয়াল টু i মাইনাস কে, জে হচ্ছে এখানকার জন্য, কে হচ্ছে এখানকার জন্য। ওকে, তাহলে আমরা এবার অ্যালগরিদমে চলে আসি। তাহলে এটা হচ্ছে সো টু কুইন্স প্লেসড অন দ্য সেম ডায়াগোনাল ইফ এন্ড অনলি ইফ জে মাইনাস এল ইকুয়াল টু i মাইনাস কে। তাহলে যখনই আমরা, এটা হচ্ছে আমার বাউন্ডিং ফাংশন, তাহলে আমরা যখন একটা কুইন প্লেস করতে যাচ্ছি, সাপোজ আমি একটা কুইন প্লেস করব, যদি একই কলাম হয় তাহলে প্লেস করা যাবে না, একই ডায়াগোনাল হয় তাহলে প্লেস করা যাবে না, অন্যথায় সেটা প্লেস করতে আমরা পারছি। এটা হচ্ছে প্লেসিং এর জন্য। ঠিক আছে? তাহলে অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা হচ্ছে যে যখন আমরা একটা কুইন নিচ্ছি, সাপোজ একটা কুইন নিচ্ছি, তাকে প্লেস করব, এই যে প্লেস, এই প্লেসটা হচ্ছে এই অ্যালগরিদমটাকে কল করা হয়েছে, এই মেথডটাকে কল করলাম। যদি এখান থেকে আমি অ্যান্সার ভ্যালু পাই যে হ্যাঁ প্লেস করা সম্ভব, তাহলে সেখানে আমাদের চলে আসবে, পরবর্তীতে আমরা কে নাম্বার কুইন প্লেস করলাম, এবার কে প্লাস ওয়ানে যাচ্ছে। দ্যাট মিনস আমার অ্যালগরিদম কিন্তু এইটা মেনলি। প্রথমে কি হচ্ছে, আমি প্লেসকে কল করলাম, একটা কুইন নিচ্ছি, প্লেসকে কল করলাম, যেটা আসলে সম্ভব কিনা সেটা কিভাবে দেখলাম, এই যে এখান থেকে, যে সেম কলামে হলো কিনা বা সেম ডায়াগোনালে হলো কিনা।
মাত্র দেখেছিলাম না জে মাইনাস কে, এই যে অ্যাবসোলিউট অফ ভ্যালুটা, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখছি তা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা আসবে তা হলো রাইট এক্স অফ 1 to n, একটা করে আইটেম নিব, আমরা সেটা অ্যান্সার স্টেটে রাখবো। যদি সেটা না হয় তাহলে আমরা পরবর্তী আইটেমে চলে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের n কুইন্স প্রবলেম। আমরা এরপরে দেখবো সাম অফ সাবসেট প্রবলেম। আজকে আমরা দেখবো না, তোমরা 8 কুইন্স প্রবলেমটা এখান থেকে তাহলে কি পড়বে দেখো। প্রথম যেটা দেখবে তা হচ্ছে রিকার্সিভ ব্যাকট্র্যাকিং এবং ইটারেটিভ ব্যাকট্র্যাকিং, এই দুটো অ্যালগোরিদম। তারপরে দেখবে 8 কুইন্স প্রবলেমে যে কোশ্চেনটা আসে তা হচ্ছে অ্যালগোরিদমটাও আসে অ্যাজ ওয়েল অ্যাজ বর্ণনা আসে। যদি বর্ণনা করতে হয়, এক্সপ্লেন করতে হয়, তাহলে কিন্তু এই অংশটা আসবে যে কিভাবে তুমি এই জিনিসগুলো পাচ্ছ। এখানে একটা ছবিও দিতে পারো সাথে, যে এই ধরনের একটা, যে আমার যদি এই ধরনের একটা অংশ থাকে তাহলে এইখানে ভ্যালুটা আমি যেভাবে ছবিটা দেখিয়েছি, যে এখানে আই জে কে এল যদি হয়, ডায়াগোনাল হলে এই ধরনের হচ্ছে, যদি সেম রো হয়, সেম কলাম হয়, তাহলে কি ভ্যালু হচ্ছে, এবং সেখান থেকে আমি একটা অংশ পাচ্ছি। তাহলে এখানে আমরা দুটো অংশ দেখলাম, একটা হচ্ছে রিকার্সিভ এবং ইটারেটিভ ব্যাকট্র্যাকিং এর অ্যালগোরিদম এবং 8 কুইন্স প্রবলেমের অ্যালগোরিদম প্লাস ডেসক্রিপশন। এরপর আমরা দেখব সাম অফ সাবসেট প্রবলেম, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। ওকে, সবাই তো টেক্সট করেছো, তোমাদের রোল নাম্বারগুলো টেক্সট করেছো নিশ্চয়ই। আজকে আমরা আর দেখবো না। কোনো কোশ্চেন আছে? এখন সময় আছে। নো ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।